সবাইকে শুভ সন্ধ্যা। কারা আছেন আজ একটু পরেই নিশ্চয়ই জয়েন করবেন। তা আপনারা তো জানেন গিগ্গ এবং গিগ্গানি লাইভ আমরা প্রতিদিন, না প্রতিদিন না, এই যে বয়স হয়েছে তো একটু মাফ করে দেবেন। যদিও এখানে আমি প্রধান বক্তা নয়, প্রধান বক্তা হলো বিজ্ঞানী, আমি তো বিজ্ঞ দাদু। আপনারা তো জানেন আপনাদের ভালোবাসা পাচ্ছি, ও দারুণ মজা পাচ্ছি আপনাদের ভালোবাসায়। এই যে আজকে কুটি কুটি পা করে আমরা 21 নম্বর পর্বে, 21 নম্বর পর্বে ফিল্ডিতে লাইভ করছি আজকে প্রতি রবিবার সন্ধ্যে 7টায়। বিজ্ঞ এবং বিজ্ঞানী যেখানে আমি থাকি, বিজ্ঞ দাদু আর আমেরিকা থেকে গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ, ডক্টর বিশ্বরূপ ঘোষ তিনিও আছেন। আর আমি তো চলে এসেছি, তিনিও আছেন আমাদের ব্যাক স্টেজে। আরো একজন আছে যার কথা না বললেও চলে। আমি কি চুপ কর, তুই কোনো কথা বলবি না, যা বলবো আমি বলবো। আমি একটু দেখে নেব, আমাদের দেখে নি। দেখতো বিশ্বরূপ বাবু কি এসেছেন, বিজ্ঞানী কি এসেছেন? এই তো বিজ্ঞানী চলে এসেছেন। নমস্কার। নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের অনুষ্ঠান শুরু, কি সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, আমাদের দারুণ মর্নিং, ঘুম লাগছে। থেকে উঠলাম। হ্যাঁ, তোমাদের তো গুড মর্নিং, আমাদের গুড ইভিনিং, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু এখানে যারা দেখছেন তারা আশা করি সবারই গুড ইভিনিং বলতে হবে। সবাইকে গুড ইভিনিং। আপনারা একদম। জানেন খিলগিতে প্রতি রবিবার সন্ধ্যে 7টায় আমাদের এই দারুণ এক অনুষ্ঠান গিগ্গ এবং গিগ্গানি, যেখানে আমি থাকি গিগ্গ দাদু সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে গবেষক বিজ্ঞানী আমেরিকা থেকে থাকেন আরে বিশ্বরূপ না না, ঘোষ, তিনি। বিজ্ঞ দাদু, এই আমাদের প্রোগ্রামটাই হচ্ছে বিজ্ঞ দাদুর নাম প্রথমে থাকে। গিগ্গ দাদু তো আছেই, কিন্তু গিগ্গ দাদুর কথাটা তো ঠিক আছে শুনতে হবে, কিন্তু যেটা মন দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানী কি বলছেন। বিজ্ঞানী আমাদেরকে নতুন নতুন তথ্য দিচ্ছেন, খুব ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছেন প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টায়। আজকেও একটা দারুণ বিষয়। সত্যি আমরা যে এই অনুষ্ঠান করছি হিলগিতে, কত নানান 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 ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আজকের টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু নয়, সেটা হচ্ছে সেন্সিটিভ। সেন্সিটিভ, হ্যাঁ, শিশুদের নিয়ে। শিশুদের নিয়ে এই যে চারিদিকে আমরা শুনছি যে শিশুদের একটা জ্বর হচ্ছে। আচ্ছা, জ্বর তো হয়, করোনাতেও জ্বর হয়েছে, আমাদের এমনি জ্বর হয়, হ্যাচ্চা করে, হ্যাঁ হ্যাচ্চা করে হাঁচি দিই, কাশি দিই, জ্বর হয়, নানান কিছু হয়, গা হাত পায়ে ব্যথা হয়, কিন্তু এই জ্বরে শুনছি নাকি শিশুরা মারা গেছে, মারা পর্যন্ত গেছে। তো আপনারা দেখুন আজকের এই অনুষ্ঠান, আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। এই যে শিশুদের একটা জ্বর হচ্ছে, সেই জ্বরটা কি জ্বর, কেমন জ্বর, কেন শিশুরা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিল্মিতে আমরা আছি বিজ্ঞ এবং বিজ্ঞানী, কিন্তু আওয়ার্ড গাই, আওয়ার্ড গাই নিউক্লিয়ার হেলথ ইন্ডিয়া, যার আচ্ছা, প্রতিষ্ঠাতা স্বয়ং বিজ্ঞানী। তো আমরা চলে এসেছি আমাদের এই যে আজকের বিষয়। আজকালকার দিনে জ্বরকে অবহেলা করা যাবে না, তার একদম। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বিশ্লেষণ। আর বিশ্লেষণ করবেন স্বয়ং গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ আমেরিকা থেকে। একটু যদি প্রথমে কয়েকটা লাইন বলো আগে আগে বিজ্ঞ বিজ্ঞানী। দাদু একটুখানি একটুখানি আমাদের আরো অনেকে জয়েন করছে, আমরা একটুখানি জেনারেল ইন্টারাকশন কথা একটু করে নিই। আমরা আসবো সায়েন্টিফিক টপিকে, নিশ্চয়ই আসবো, সেটাই আমাদের নিশ্চয়ই মূল বিষয়। নিশ্চয়ই। তো তো ঘটনা হচ্ছে যে আপনাদের উদ্দেশ্যে বলা যে আমরা এই যে ফিল্মি আমাদের পলাশ আর বিজ্ঞ দাদু প্রতি সপ্তাহে আপনাদের সামনে এই এই যে প্রোগ্রামটা ভেলটা আমরা পলাশ, নিয়ে ও আসছি, ও আমরা ওর একসাথে যে কথা একটা না প্রোগ্রাম বললেও নিয়ে হবে, তুমি আসছি, আমার কথা বলো। এটার একটাই উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা।
আপনারা যদি আমাদের এপিসোড গুলোকে দেখেন, এই যে আজকে বিজ্ঞদাদু বললো 21 নম্বর এপিসোড, মানে প্রতি সপ্তাহে, মানে এটা আমরা স্টার্ট করেছি প্রায় 21 সপ্তাহ, মানে 5 মাসের ওপর। এই প্রোগ্রামটার মাধ্যম দিয়ে আমাদের যদি প্রোগ্রামগুলোর লিঙ্ক আপনারা দেখতে চান, তাহলে দেখবেন যে বহু গুরুত্বপূর্ণ তথ্য এই কোভিড প্যান্ডামিক সময়ে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যে তথ্যগুলো সাধারণত আপনাদের কাছে সঠিক বার্তা পৌঁছায় না। সেই সঠিক বার্তাগুলোকে একদম খুব সাধারণ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা করছি। সেই প্রচেষ্টার সাথে আপনারা আছেন, এটাই আমাদের কাছে বড় পাওয়া। তাহলে আজকে আমাদের যে চারিদিকে যে একটা জ্বর জ্বর জ্বর, শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে না, এটা অন্যান্য রাজ্যতেও অনেক 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 অন্যান্য রাজ্য আছে যেখানে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে, এবং এটা একটা রাইট নাও একটা উদ্বেগের বিষয়। বিশেষ করে যখন শিশুদের ক্ষেত্রে জ্বর, এবং যখন সেখান থেকে কিছু সংখ্যক শিশুর মৃত্যুর খবর আসে, তখন আমাদেরকে উতলা করে তোলে, আমাদেরকে মানে দিগ্ভ্রান্ত করে তোলে। সো কি হচ্ছে, তো ঘটনা হচ্ছে সেই জন্য আমাদের কিছুটা জানা দরকার, প্রিভেন্টিভ মেজারটা কিছুটা জানা দরকার, আমাদের কিছুটা অ্যাক্ট মানে স্মার্টনেস দরকার, বাবা মায়েদের একটুখানি স্মার্টনেস দরকার। এবং সেই স্মার্টনেসটা তখনই আসে যখন কিন্তু আমরা বেসিক কিছু ইনফরমেশন আমরা জেনে রাখি। রাইট? কি বলো বিজ্ঞদাদু? একদম একদম যা বলেছো একদম ঠিক কথা বলেছো। আমাদের সন্তানদের জন্য আগে আমাদের মানে বড়দের তো জেনে রাখতে হবে, সন্তানদের সচেতন করার আগে, তারা তো ছোট, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, সেটাই হচ্ছে কথা। তো এইটাই হচ্ছে কথা। আজকের বিষয় হচ্ছে আজকালকার জ্বরকে একদম অবহেলা নয়। আচ্ছা, জ্বর জিনিসটা কি জানি? এই যে আচ্ছা, জ্বর, আমরা কি জ্বর দেখি? জিনিসটা কি? জ্বর কি একটা গা ডিজিজ? গরম হয়ে যায়। জ্বর কি না, একটা গা ডিজিজ? গরম। নিশ্চয়ই জ্বর একটা ডিজিজ না, এটা একটা ইন্ডিকেশন, এটা একটা সিমটমের ইন্ডিকেশন। এটা কোন একটা ইনফেকশন, যে ইনফেকশনে অনেক ধরনের ইনফেকশন আসে, সেগুলো আমরা আস্তে আস্তে আসছি। সেই ইনফেকশনের ফলে আমাদের শরীরের একটা বডি টেম্পারেচার, আমাদের একটা নর্মাল বডি টেম্পারেচার আছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, সেটা যখন বাড়তে থাকে, ঠিক আছে, সেটা বেড়ে যখন তার উপরের দিকে যায়, অবশ্যই একটা আপার লিমিট আছে যেখানে একটা রিস্ক ফ্যাক্টর বিশাল হয়ে যায়। 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকা মানে তখন বিশাল রিস্ক ফ্যাক্টর, ইমিডিয়েটলি ডক্টর কনসার্ন করা উচিত এবং ভাবা উচিত। কিন্তু ইন বিটুইন সেখানেও বিভিন্ন জ্বরের ফেজ আছে যখন টেম্পারেচারটা বাড়তে থাকে। 98.6 থেকে 100 মানে 98.6, আবার বাংলা ইংরেজি হয়ে গেলে কিছু মনে করবেন না। হ্যাঁ, 98.6 থেকে 100.4 ডিগ্রি ফারেনহাইট, আবার 100.4 থেকে 102.2, এইগুলোকে সেকেন্ড পর্যায়ের একটা স্কেল বলা হয় 2 ডিগ্রি ফারেনহাইট। আবার 102 থেকে যখন 103 বা 4, সেগুলো হচ্ছে অনেকটা সিভিয়ার দিকে একটা একটা সিমটমস, জ্বরের মাত্রা। তো ঘটনা হচ্ছে যে আমাদের শরীরে, আমাদের তো একটা থার্মো রেগুলেশন আছে, আমাদের ব্রেন সেটা কাজ করে, রাইট? আমাদের ব্রেনের একটা মেশিনারিজ আছে, একটা কন্ট্রোল সিস্টেম আছে। তো আমাদের যখন ইনফেকশন ঘটে, তখন এই কন্ট্রোল সিস্টেমের থ্রেশহোল্ড লেভেলটা, ঠিক আছে, এই যে হাইপারথ্যালামিক থার্মো রেগুলেটরি যে একটা সেন্টার আছে আমাদের ব্রেনের মধ্যে, হাইপোথ্যালামাসে, তো সেটার তখন থ্রেশহোল্ড লেভেলটা, সেটিং পয়েন্টটা বেড়ে যায়। আমাদের বডির টেম্পারেচারটা কোনো একটা ইনফেকশন হলে কি হয়, আমাদের ইমিউনিটি সিস্টেম কি করে, তখন সেই ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এবং তার ফলে কি হয়, আমরা তখন আমাদের ইমিউনিটি কাজ করছে, এই যে ইনফ্লামেশন হচ্ছে, জ্বর হচ্ছে, বা টেম্পারেচারটা আমাদের শরীরের বডি টেম্পারেচার বাড়ছে, তার ফলে কি হচ্ছে যে আমাদের একটা ইমিউনিটি কাজ করছে, মানে ইনফেকশনের বিরুদ্ধে আমাদের বডি একটা প্রোটেকশন নিচ্ছে, বা সেটার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, রাইট? সেই জন্য সেটারই একটা সিমটম হিসাবে আমাদের জ্বর আসছে। এবার এই জ্বর যে আপনাদের প্রকারভেদ গুলো বললাম, তো এই যখনই একটা জ্বর আসে, সেটা একটা সিমটম। এবার এই জ্বর এমন একটা সিমটম যেটা বহু ধরনের ইনফেকশনের একটা ওয়ান অফ দ্য কমন সিমটম, বহু ধরনের,
ঠিক আছে? তাহলে সেই বহু ধরনের সিমটমস যখন আসে, আমরা জানি না সাধারণ মানুষ হয়ে যেটা কোন ধরনের হতে পারে। সেইখানেই আমাদের জানাটা প্রয়োজন যে আমরা ফেলে রাখবো কিনা। আমরা ফেলে রাখবো না। আমরা দেখলাম সঙ্গে সঙ্গে এখন যেটা করবেন আপনারা, এই ধরনের জ্বর এলেই সবচেয়ে বেটার হচ্ছে ইমিডিয়েটলি, এখন এখন বেস্ট ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এখন আমরা টেকনোলজিতে অনেক বেড়ে গেছি। টেলি হেলথ, নিউক্লিয়ার হেলথ টেলি প্ল্যাটফর্ম নিয়ে আসছে বলে আমি প্রচার করছি না। নিউক্লিয়ার হেলথ হাবের সামনের মাসে টেলি প্ল্যাটফর্ম আমরা অফিসিয়ালি লঞ্চ করব, আমরা ট্রায়ালে যাব, আমাদের বহু ডাক্তার আসবে। সেটা তো আসবে, এটা তো আপনারা জানেন, আমি বারবার বলেছি। আরো অনেক টেলি প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনারা এখন পরিষেবা নিতেই পারেন, যেখানে আপনারা ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারেন, আপনার সিমটমস দিয়ে একটা প্রেসক্রিপশন পেতে পারেন, একটা মনিটরিং করতে পারেন, একটা এই জ্বরের অনেকগুলো জ্বরের সাথে অ্যাসোসিয়েটেড অনেক কিছু আছে যেগুলোকে কন্ট্রোল করা যায়, সিমটমকে কন্ট্রোল করা যায়, জ্বর টেম্পারেচারকে কন্ট্রোল করা যায়, অনেক কিছু মেডিকেশন আছে। আমি যেহেতু একজন সায়েন্টিস্ট, আমি কোনো মেডিকেশনের নাম নেব না, এইগুলো সবসময় আমরা একজন ফিজিশিয়ান ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেব। আপনিও হয়তো অনেক কিছু জানেন, কিন্তু সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবেন না যতক্ষণ না কোনো ডাক্তারের কাছ থেকে কোনো প্রেসক্রিপশন নেবেন। আমরা অনেক সময় ভুল করি, বিভিন্ন ধরনের ভুল মেডিকেশন খাই, যেটা যেটা কিন্তু আমাদের বহু রিস্ক ফ্যাক্টর বাড়িয়ে দেয়। তো সেই কারণে টেলি মেডিসিনের সাহায্য নেবেন, কন্ট্রোল করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন ইমিডিয়েটলি। এইবার ঘটনা হচ্ছে, দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পরও জ্বর ছাড়ছে না, 2 দিন পরেও জ্বর ছাড়ছে না। তখন কিন্তু আপনাকে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হবে, এবং সেগুলো কিন্তু আপনাদেরকে এই ফিজিশিয়ানরাই কিন্তু আপনাদেরকে জানাবে, যেগুলো বিভিন্ন ধরনের টেস্টিং আছে। কারণ আমি যে বললাম যে জ্বর কিন্তু শুধু একটা ইনফেকশন থেকে আসছে, আমাদের শরীরের এই থার্মো রেগুলেশনটা, টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছে, আমাদের অনেক ধরনের সাইটোকাইন এক্সপ্রেশন বেড়ে যাচ্ছে। এই যখন এই প্যাথোজেনটার এগেনস্টে বা ইনফেকশনটার এগেনস্টে আমাদের যখন প্রতিরক্ষা গড়ে উঠছে আমাদের সিস্টেমে, তখন আমাদের অনেক ধরনের সাইটোকাইন এক্সপ্রেশন হচ্ছে, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নিক্রোসিস ফ্যাক্টর, TNF1। তো এরা কি করে, এরা তখন আমাদের পরবর্তী যে মানে একটা পুরো ক্যাসকেড চলে, একটা পুরো সার্কিট চলে, যেখানে এই যে হাইপোথ্যালামিক থার্মোরেগুলেটরি সেন্টার, যে হাইপোথ্যালামাস এই থার্মো রেগুলেশনটা করে, সেখান থেকে আমাদের ব্রেন নিউরোনাল কানেকশন থাকে, সেখান থেকে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কানেকশন থাকে। সো এইগুলোকে নিয়ে একটা পুরো ক্যাসকেড চলে, যেখানে এই যে সাইটোকাইন্স গুলো বললাম, এই সাইটোকাইন্স গুলো তখন তার ডাউনে অনেক রকম রিয়াকশনের মাধ্যম দিয়ে সেগুলো আমাদের টেম্পারেচারটাকে বাড়িয়ে তোলে। ঠিক আছে, টেম্পারেচার আমাদের শরীরে বেড়ে যায়। তো তখন এই যে সিস্টেমটা কিন্তু আমাদের যে বিভিন্ন ইনফেকশন থেকে হয়, সেই ইনফেকশন গুলো কিন্তু এবার ডিফারেন্ট হচ্ছে। ভালো করে ভাবুন, জ্বর একটা সিমটম, জ্বর কিন্তু রোগ না, জ্বর একটা সিমটম। এবার এই যে ইনফেকশন গুলো আমাদের আসছে বিভিন্ন ধরনের, সেটা ব্যাকটেরিয়াল ঘটিত হতে পারে, ভাইরাল ঘটিত হতে পারে, রাইট? তো সেইখান থেকে, বা অনেকে আছেন দেখবেন, শুধু এটা না, মানে শুধু ব্যাকটেরিয়াল ভাইরাল এরকম কিন্তু কনসেপ্ট নয়। অনেক ক্ষেত্রে যারা সার্জারি করেছেন, পোস্ট সার্জারিক্যাল ফিভার হতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে ফিভার থেকে। অনেকের আরো ডিপ প্রবলেম আছে, মেনিনজাইটিস হতে পারে, সেখান থেকে হতে পারে। অনেকের কি বলবো, সেপসিস, হ্যাঁ, যাদের অনেক ক্ষেত্রে সেখান থেকে হতে পারে। মানে অনেকের টাইফয়েড, এই যে বললাম ব্যাকটেরিয়া ভাইরাস, টাইফয়েড থেকে হতে পারে জ্বর। তাহলে অনেকের কমন কোল্ড, জাস্ট সিম্পল ভাবুন, কমন কোল্ড থেকে আমাদের জ্বর হয়, রাইট? তারপর এখন তো কোভিড-19 ভাইরাস থেকে আমাদের জ্বর। তাহলে আমি কতগুলো, ম্যালেরিয়া আমাদের জ্বর একটা সিমটম, ডেঙ্গি একটা সিমটম, জ্বর একটা সিমটম। তাহলে এই যে মাল্টিপল ইনফেকশন টাইপ বিভিন্ন ধরন থেকে আসতে পারে, তাহলে কমনে কিন্তু একটা এসে দেখা যাচ্ছে জ্বর, টেম্পারেচার। এবার বিভিন্ন এই যে ইন্ডিকেশন গুলো বললাম, তার বিভিন্ন রকম সিমটমস গুলো, শুধু জ্বরের সাথে আরো অনেক ধরনের অ্যাডিশনাল সিমটম থাকে। সেই সিমটমস গুলো যখন অ্যাড হয়, তখন কিন্তু রিস্ক ফ্যাক্টরটা আমাদের বেড়ে যায়। ভালো করে শোনো বিজ্ঞ দাদু, আমি বলছি জ্বর তো একটা সিমটম গেল, ঠিক আছে? এইবার জ্বরের সাথে যখন অ্যাডিশনাল সিমটম আসবে, এই মুহূর্তে আমরা জানি না যে আমাদের কোন ইনফেকশন থেকে এই জ্বরের উৎপত্তি হলো, রাইট? তাহলে সেখানে একটা চ্যালেঞ্জ রয়ে গেল। দ্বিতীয় হচ্ছে যে জ্বর
নর্মালি 2 দিন 3 দিনের মধ্যে অটোমেটিক্যালি রিকভার্ড হয়ে যায়, এটা একটা যাদের কোনো সিভিয়ারিটি আসে না, এটা একদম কমন পাথওয়ে। আমাদের জ্বর প্রতিনিয়ত হয়, আমরা প্রতিনিয়ত সুস্থ হয়ে উঠি, সেটা একটা ঠিক আছে। কিন্তু জ্বর যখন অন্যান্য অ্যাডিশনাল সিমটম নিয়ে আসবে, যেইগুলো রিস্ক ফ্যাক্টরটা আমাদের সঙ্গে সঙ্গে কনসার্ন হওয়ার প্রয়োজন আছে। ধরো দেখা যাচ্ছে ভমিটিং হচ্ছে, ঠিক আছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে, আমাদের প্রচন্ড গায়ে হাত পায়ে ব্যথা, মাথায় অজস্র ব্যথা, চোখের পেছনে ব্যথা, মানে যেগুলো যখন অজস্র মানে মানে বেশি বেশি মাত্রায় এসে যাচ্ছে, ঠিক আছে, যখন দেখা যাচ্ছে যে আমাদের চেস্ট পেন দেখা যাচ্ছে, আমাদের রেসপিরেটরি প্রবলেম দেখা যাচ্ছে, রাইট, জ্বর আছে তার সাথে, তখন কিন্তু কোনোভাবে কিন্তু পেশেন্টকে ফেলে রাখা চলবে না, ঠিক আছে। বিশেষ করে মানে কাউকে, মানে অকাল বৃদ্ধ বনিতা যাকে বলা হয়, কাউকে মানে বাচ্চা ছেলে মেয়ে থেকে কাউকে ইগনোর করা চলবে না, যখন এই জ্বর সিমটমের সাথে আরো অ্যাডিশনাল সিমটমস যখন অ্যাড হচ্ছে। কারণ আমাদের কাছে এখন অজানা, যতক্ষণ না আমরা পরীক্ষা নিরীক্ষা করছি না তখন কিন্তু আমাদের কাছে অজানা, রাইট। তাহলে জ্বর, বলো। সুখী মিত্র আমাদের তো রেগুলার যিনি ভিউয়ার, সুখী মিত্র আমাদের কোশ্চেন করেছেন, অজানা জ্বর কি সত্যি কিছু আছে? আচ্ছা, এবার এইগুলো হচ্ছে মিডিয়ার একটা হাইপ। সুখী মিত্র, তুমি যে অজানা জ্বর বলেছো না, এই যে অজানা বলে ব্যাপারটা টাইটেল দিলি মিডিয়াতে একটা হাইপ হয়ে যায়, অজানা জ্বর, রাইট। জ্বর পরীক্ষা নিরীক্ষা করে একটা কারণ খোঁজা হয়, একটা জ্বর আসছে, তার আপনাদের ফিজিশিয়ান চেম্বারে গেলে জ্বর নিয়ে এলে কি দেয়, ব্লাড টেস্ট দেয়, যে ম্যালেরিয়া টেস্ট করুন, ডেঙ্গু টেস্ট করুন, কোভিড-19 টেস্ট করুন, বা অন্যান্য কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া টেস্ট করুন, রাইট। তাহলে এইগুলো হচ্ছে একটা ইন্ডিকেশন সার্চ করা হয়, রাইট। তাহলে অজানা সবসময় প্রথমে তো অজানাই, যখন যে জ্বরটা আমাদের কমন কোল্ড থেকে যে জ্বরটা আসছে, ভাবুন আমরা তো প্রথমে কমন কোল্ড, না সেটা টাইফয়েড থেকে, বা সেটা ম্যালেরিয়া, না সেটা ডেঙ্গি, না কোভিড-19, আমরা তো জানি না, সেটা তো অজানা। কিন্তু এই অজানা বলে আমাদেরকে মানে ভয় পাওয়ানোর কোনো দরকার নেই। মানে আমরা যেটা করি সেটা হচ্ছে সবসময় এরকম হাইপ করে দিই, হাইপ করে দিলে কি হয়, মানুষের অ্যাটেনশনটা বেশি পাওয়া যায়। আর এই হাইপটাই হচ্ছে মিডিয়ার একটা গেম, মানে আমি মিডিয়া করছি, এটাও একটা মিডিয়া, কিন্তু আমি কোনো গেম করছি না, পরিষ্কার করে বলছি। আমি আপনাদেরকে পরিষ্কার একটা সায়েন্টিফিক তথ্য আপনাদের জন্য একটা বাংলা ভাষায়, যেটা যেটা বললে আপনারা বুঝবেন, যেটা বললে আপনারা সাবধান হবেন, ঠিক সেইটুকুনি আপনাদেরকে আমি বলি, ঠিক সেইটুকুনি যেটা সাধারণ মানুষের জানার প্রয়োজন। অযথা হয় কওয়াটা উচিত নয় না, অযথা হয় দেখানোটা উচিত নয়। এটা দেখুন, এটা বলতে পারেন একটা ওয়ান কাইন্ড অফ একটা প্রতিদিন ব্রেকিং নিউজ, আমি কিছু মনে করবেন না, ব্রেকিং নিউজ, হোয়াট ইজ ব্রেকিং নিউজ, প্রতিদিনের কিসের ব্রেকিং নিউজ এত? আরে আমরা প্রতিদিন চলছি, সকাল থেকে ঘুম থেকে উঠছি, নিজের নিজের কাজ করছি, হ্যাঁ, প্রতিদিনের কিসের এত ব্রেকিং নিউজ? আপনি আমাকে বলুন তো, কিসের এত ব্রেকিং নিউজ? কি নিউজ? যে নিউজের কোনো বেস নেই, কোথায় একটা পলিটিশিয়ান কোন পলিটিশিয়ান দলে যাচ্ছে, এগুলো কোনো ব্রেকিং নিউজ? আরে আরে বাবা রে, তখনই তো মিউজিকটা হয়, ব্রেকিং নিউজ দিস করে ঢুকলো, তাহলেই তো দর্শকদের মনোযোগটা নেওয়া যাবে, আর ঘটনা হচ্ছে, ব্রেকিং নিউজ ঘটনা হচ্ছে, এবার বলি, আপনারা যদি, আপনি যেখানে বাস করেন বিজ্ঞ দাদু, আপনার আপনার আগে তো আমেরিকায় থাকতাম, এখন খোর্ধায়। তুমি একটা 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 হেলথ কেয়ার সেক্টরের পাশে বসে থাকো, দেখো প্রতিদিন কত মানুষ আসছে বিভিন্ন রকম ডিজিজ ইন্ডিকেশন নিয়ে ডাক্তারের কাছে, ফিজিশিয়ান চেম্বারে আসছে, তাদের বহু ধরনের ইন্ডিকেশন নিয়ে আসছে। তুমি ওখানে বসে বলছো আজকে এখানে 10 জনের রোগ হয়ে 10 জন জ্বর নিয়ে এসছে, ব্রেকিং নিউজ। হোয়াট ইজ দিস? কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, সেখানে মানুষের ডিজিজ ইন্ডিকেশন নিয়ে আমরা প্রতিদিন লড়াই করছি, প্রতিদিন আমরা চলছি, এগুলো এত ব্রেকিং নিউজ হওয়ার কি আছে? আমাকে জাস্ট বল। আমাদের একটা ব্রেকিং কোশ্চেন, আমি মিউজিকটা দিয়ে দিলাম, আমাদের তো মিউজিক নেই এখানে, রূপম ব্যাপারে তিনি কোশ্চেন করেছে। আচ্ছা, বলছি এই যে বাচ্চাদের অজানা জ্বর নিয়ে যে এত নাচানাচি হচ্ছে, এই ব্যাপারে আমি আসছি, এটা ভবিষ্যতের নেক্সট বলবো। আমি জেনারেলি এই যে জ্বর, বিভিন্ন রকম ইন্ডিকেশন, সাধারণ মানুষের যে ভয়ের বার্তা, যেটা ব্রেকিং নিউজের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের ঘরে পৌঁছে যাচ্ছে, সো যারা আমাকে এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মের মানে বিজ্ঞ এবং বিজ্ঞ দাদু এই একটা ছোট্ট প্রচেষ্টাকে দেখেন, তারা দেখবেন মানে আপনাদের কারেন্ট এপিসোডের ওপরই কিন্তু আমরা প্রোগ্রামগুলো নিয়ে আসার চেষ্টা করি, যে যেটা আজকে চলছে, এই যে আমি আজকে বললাম
যে এইগুলো কি, একটা জায়গায় একটা হসপিটাল সেটিংসে যান, হাজার মানুষের হাজার রোগ নিয়ে আসছে, সেগুলো কি করে ব্রেকিং নিউজ হয়? সেগুলো ব্রেকিং নিউজ নয়, সেগুলো একটা আতঙ্কের সৃষ্টি করে। জ্বর আমাদের প্রতিনিয়ত আসছে, এগুলোকে রেকর্ড করা কি হয়? আমাদের প্রতিদিন জ্বরের মধ্যে দেখবেন যারা যারা শিশু রোগ বিশেষজ্ঞ তাদের চেম্বারে যান, বহু ছেলে প্রতিদিন জ্বর, অসুখ, এটা ওটা সেটা বিভিন্ন ডিজিজ ইন্ডিকেশন নিয়ে আসছে। সেগুলো কি করে ব্রেকিং নিউজ? জাস্ট আমাকে বলুন। হ্যাঁ, আমিও একটু সবাইকে বলছি, শুধু দেখলেই হবে না, আপনাদের সামনে আমেরিকা থেকে বিজ্ঞানী গবেষক বিশ্বরূপ ঘোষ আছেন, আপনারা নির্দ্বিধায় কোয়েশ্চেন করুন। এই যে রুকমের মতো, এই যে আগিরের মতো, সুখীর মতো যারা কোয়েশ্চেন করে চলেছেন, আপনাদেরও বলছি আপনারাও কোয়েশ্চেন করুন, সরাসরি উত্তর পাবেন। তো এটাই বলার ছিল। আর আর বলো বলো বিজ্ঞানী, তুমি বলো। আচ্ছা, এইবার এই রূপমের কথা শুনে অজানা জ্বর, যেটা মিডিয়ার দেওয়া অজানা জ্বর, সেই নিয়ে একটু আলোকপাত আমরা করতে পারি কি? একদম একদম অজানা জ্বর, অজানা জ্বর। হ্যাঁ, আচ্ছা, তবে আমি এটাকে অজানা জ্বর বলবো না। আমি সবসময় একটু অন্য ধরনের কথা বলি, কিছু মনে করবেন না। আমি এই ধরনের কথা বলতেই পছন্দ করি, কারণ মানে যারা এই ধরনের কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ভয়ের বাতাবরণ সৃষ্টি করে, আমি তাদের বিরুদ্ধে। এটাকে বলে ইনফোডেমিক। কোনো তথ্য না জেনে সেই তথ্যটাকে পরিবেশন করাটাই হচ্ছে ইনফোডেমিক। তার মানে সেটার মধ্যে কোনো বেস নেই। আমার একটা জ্বর এসছে, আমি যদি সেটা জানলামই না, আমি অজানা জ্বর বলে আতঙ্ক সৃষ্টি করে দিলাম, ঠিক আছে, সেটা ইনফোডেমিক। এবং সেই ইনফোডেমিকরাই হচ্ছে বড় বড় আমাদের আপনারা শুনতে ভালোবাসেন, সেই জন্যই তাদের মানে এত প্রচার। আমাদের মতো এই প্রচেষ্টা, ছোট্ট প্রচারটা এত লিমিটেড কেন? কারণ আপনারা এটা আমাদেরকে ভালোবাসেন না। আপনি বলছেন না, আপনাকে বলছি না, আপনি যারা দেখছেন তাদের কথা বলছি না। মানে আমাদের ধরুন এটা এই কারণে বলছি, আমাদের ভালোবাসেন না ইন জেনারেলে, যে আমাদের এত সুন্দর যে আমরা প্রোগ্রামগুলোকে নিয়ে আসার চেষ্টা করি সাধারণ মানুষের জন্য। আমাদের কিন্তু দেখবেন এই 500 ভিউ 200 ভিউ এর মধ্যে লিমিটেশন, কিন্তু আমরা তাতেও কিন্তু এটা কন্টিনিউ করি। কারণ আমরা ভিউয়ের উপর ডিপেন্ডেন্ট হই না। আমরা একজন মানুষও যদি আমাদের তথ্য দিয়ে উপকৃত হয়, তাদের নলেজ এনরিচ করে, সেটাই আমাদের প্রচেষ্টা। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদেরকে আমি এই কারণেই বলি যে এই যে মিডিয়ার হাইপ, এই থেকে দূরে থাকবেন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাগুলোকে একটু শেয়ার করবেন, আমাদেরকে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা একটু শেয়ার করবেন। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এত ইনফোডেমিকের ছড়াছড়ি, সাধারণ মানুষ মানে তারা কিন্তু আজকে এই টিভি এই ধরনের মিডিয়াগুলোকেই দেখে। তার ফলে কি হয়ে যায়, তারা আরো বেশি ভয়ের মানে শিকার হয়। আর ভয় শিকার হয়ে গেলে ভুল ডিসিশন নেয়। তো যাই হোক, এবার ভয় খেতে ভালো লাগলে ভয় খেতে ভালো লাগলে আমি ভয় দেখিয়ে দেবো। পাচ্ছে না, ভয় পাচ্ছে না, না পাচ্ছে তখন তুই কথা বলবি না, একদম আমি আছি, আমি কথা বলবো। আর বিজ্ঞানী বলবে, বিজ্ঞানী বলো। না, তো আমাদের কিছু মনে করবেন না, আমরা বিজ্ঞানী, আমি নিজেকে বিজ্ঞানী বলে বিজ্ঞ মনে করছি না। তো ঘটনা হচ্ছে যে আমাদের একটা এই প্রোগ্রামটাই আমরা আগামী দিনে কন্টিনিউ করব। এই যে আমাদের একটা এটা বলতে পারেন একটা ব্র্যান্ডিং, এটা আমরা একটা ব্র্যান্ডিং করছি, যে আমাদের এই প্রোগ্রামটা আগামী দিনে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা নতুন দিক নিয়ে আসবে, যেখানে অথেন্টিক ইনফরমেশন, সায়েন্টিফিক আলোচনা একদম সাধারণ মানুষের জন্য বিষয় ভিত্তিক আপনাদের কাছে গড়ে তুলবে। তো যাই হোক, এবার আমি আসি অজানা জ্বর নিয়ে। এই যে অজানা জ্বর, জলপাইগুড়িতে প্রায় 1000-এর উপর ছেলে অজানা জ্বরে আক্রান্ত। আমি এই কথাটা জাস্ট আমি প্রথমে এই যে এই নিউজটাকে আমি একটু প্রথমে কাটলাম। কিভাবে কাটছি না, প্রথমত হচ্ছে যে আপনি শুধু জলপাইগুড়ি ভাবছেন কেন? আপনি সারা পশ্চিমবঙ্গকে ইন্টিগ্রেট করুন, সারা ভারতবর্ষকে ইন্টিগ্রেট করুন, সারা বিশ্বকে ইন্টিগ্রেট করুন, তাহলে দেখবেন যে আজকে কয়েক মিলিয়ন শিশু জ্বরে আক্রান্ত। এটা কি ব্রেকিং নিউজ? আজকে না, এটা আগের বছরে ছিল, তার আগের বছরও আছে, আজকের দিনেই আছে। আজকে জলপাইগুড়িতে ক্যামেরা পৌঁছে গেছে, সেই জন্য আসছে। এই জ্বর কিন্তু আমাদের শিশুদের আসছে। একটা ভ্যাকসিন নিলেও জ্বর আসে অনেক সময়, এগুলো সেকেন্ডারি একটা এফেক্ট।
রাইট? একটা দেখবেন আমাদের সময় আমাদের অনেক সময় ভ্যাকসিন নিলেও আমাদের একটা জ্বর আসে। আমরা কি বললাম? আমাদের ইমিউনিটি যখন কাজ করছে একটা কোনো একটা ইনফেকশনের এগেইনস্টে সেই জ্বর। এবার সেই ইনফেকশনের টাইপ গুলো বললাম বিভিন্ন ধরনের, সেটা পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সেজন্য ফেলে রাখতে বারণ করলাম যে সঙ্গে, সঙ্গে আপনার ডক্টরের যে ডাক্তারের সাথে আছেন তাদের সাথে কমিউনিকেশন করে তাদের সাথে কনসাল্টিং করুন, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করুন, অরিজিনাল কারণটা খোঁজার চেষ্টা করুন। তারপর তার মেডিকেশন ডাক্তারের দ্বারা মেডিকেশন নিন। নিজে মেডিকেশন করতে যাবেন না। শিশুদের ক্ষেত্রে বিশেষ করে এগুলো মানে খুব বাজে ভয়ঙ্কর দিক আসতে পারে। যেটা সাধারণ মানুষ করে থাকে। যে আমার শিশুর ওই ডাক্তার ওই ওষুধ দিয়েছে। তাহলে আমি সেটা আমার বন্ধুকে বললাম, তার শিশুতে ওই ডাক্তার কিনে নিয়ে এসে ওই ওষুধটা কিনে নিয়ে এসে খাইয়ে দিলাম। এগুলো কিন্তু রং প্র্যাকটিস। এগুলো করবেন না। এবার বলি। তো এই যে অজানা জ্বর, এটা এখন বর্তমান যেটা রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেটার কারণ খুঁজতে দেখা যাবে এটাকে বলছে রেসপিরেটরি সিনসিসাল ভাইরাস, আরএসভি ভাইরাস। এটা কি নতুন ভাইরাস? আরে এটা তো মানে এর যে সিমটম লাইক কমন কোল্ড ফিনোটাইপস, এই যে ফ্লু লাইক ফিনোটাইপস, এইটা তো আমাদের বছরের পর বছর যুগের পর যুগ আছে। এটা নতুন কিছু নয়। এটা কোনো নতুন নয়। তাহলে আমাদের একটা জ্বর এলো, তাহলে সেই জ্বরটা একটা জাস্ট একটা কমন মানে আরএসভি ভাইরাস দ্বারা, যেটা একটা ভেরি কমন একটা ভাইরাস, তার জন্য এত আতঙ্ক ছড়ানোর কি আছে? এইবার যে 2 জন 3 জন 4 জন শিশু মারা গেছে, আপনারা পরিসংখ্যান দেখুন যে আমাদের প্রতিদিন শিশু সংখ্যার মৃত্যুর সংখ্যা কত? মৃত্যু প্রতিদিন আছে, তার বিভিন্ন কারণ আছে। তাহলে সেটা সবাইকার শিশুর জন্য নয় নিশ্চয়ই। ভালো করে পয়েন্টগুলো বোঝার চেষ্টা করুন, ব্রেনে ঢোকানোর চেষ্টা করুন। কারু কনজেনিটাল প্রবলেম আছে, বার্থ ডিফেক্ট আছে, ঠিক আছে, তাদের শিশুদের ক্ষেত্রে সমস্যা রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। তাদের ক্ষেত্রে অনেক সময় মৃত্যুর পরিসংখ্যানটাও বেশি হয়। আমাদের বহু শিশুরা আজও বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন এসছে, সেই ভ্যাকসিনেশন ড্রাইভ নেয় না, ভ্যাকসিন নেয় না জন্মের পর থেকে। তারপর যখন সেই ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়, তখন সেটা সিভিয়ারিটি স্টেজে চলে যায়, তখন সেই শিশুগুলো অনেক সময় মারা যায়। আবার আমাদের অপুষ্টিজনিত মানে আমাদের কি হয়, অপ্রাপ্তবয়স্ক বহু মেয়েদের বিয়ে হয়। আমরা এই আগের দিন একটা আমরা কথা বলছিলাম, আমাদের নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আমাদের একটা ডক্টরস প্রোগ্রাম হয়েছিল, ডক্টর পৈলান এসেছিলেন, এবং সেখানে আমরা এই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে, তাদের প্রেগনেন্সি, এই নিয়ে কথা বলেছিলাম। সেখান থেকে অপ্রাপ্ত বয়সে যখন মেয়েদের বিয়ে হয়, তখন অপ্রাপ্ত মানে ইম্যাচিওর ছেলে মেয়ের জন্ম হয়, তাদের রিস্ক ফ্যাক্টর বিভিন্ন ডিজিজ ইন্ডিকেশনে অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় মৃত্যু সংখ্যা পরিসংখ্যান বেশি হয়। তাহলে এইগুলোকে কাউন্ট করে জেনারেল পপুলেশনের জন্য ভয় দেখানোর কোনো কারণ হয় না। সেই জন্য আমাদের কারণটা, প্রত্যেকটা যে ডেথ, তার কারণটা বুঝতে হবে, কারণটা আলাদা। তাহলে সেই কারণটা ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টে এক একজনের কারণ এক এক রকম, সেটা জেনারেল পপুলেশনের জন্য কারণ নয়। সেই জন্য আমাদের হেলথ লিটারেসিটা ইনক্রিজ করার দরকার, বোঝা দরকার যে কি আমাদের কি চলছে, আমরা কি প্যানিকগ্রস্ত হব কি প্যানিকগ্রস্ত হব না। তাই আমাদের এই প্রোগ্রাম সবসময় ভিন্নমুখী হবে, আপনাদের সঠিক পথ দেখাবে, এইটা কিন্তু আমাদের অঙ্গীকার, এটুকুনি আপনাদের বলতে পারি। তো যাই হোক, তাহলে এই একটা আমি যে বললাম আরএসভি ভাইরাস একটা কমন কোল্ড লাইক একটা ফ্লু লাইক ভাইরাস, যা থেকে আমাদের শরীরে শিশুদের ক্ষেত্রে আপ টু 1 ইয়ার বা 1 ইয়ারের ওপর এবং ইভেন বয়স্কদের ক্ষেত্রেও এই আরএসভি ভাইরাসের সংক্রমণ দেখা যায় বেশি, মানে তার প্রকোপটা বেশি দেখা যায়, সকলের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। তো ঘটনা হচ্ছে সেক্ষেত্রে যে আমাদের যে সিমটম গুলো আসছে, আমাদের টেম্পারেচারটা বাড়লো, সেই টেম্পারেচারটা মানে কন্ট্রোল করা যায়, তার মেডিকেশন আছে, টেম্পারেচার কন্ট্রোল, পেন মেডিকেশন কন্ট্রোল, তার একটা মেডিকেশন আছে, এবং সেই জন্য আপনাদেরকে আমি ডাক্তারের পরামর্শ নিতে বলছি, রাইট? আপনি ডাক্তারি করতে যাবেন না, একদিন কমলো না, দুদিন কমলো না, সঙ্গে সঙ্গে নেক্সট স্টেজ কি আছে, পরীক্ষা নিরীক্ষা করলাম, শরীরে আরো অ্যাডিশনাল সিমটমস চলে আসছে, যে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হসপিটালে যাওয়া, সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে যাওয়া, সেইগুলো হচ্ছে আপনার স্মার্টনেস। আর্লি গেলে আমাদের এই যে কোনো ধরনের মৃত্যুকে আমরা আটকে দিতে পারি।
এই ধরনের শিশু মৃত্যুর হার কমে যেতে পারে। আমরা বাড়িতে ফেলে রাখি, আমরা বাইরে, মানে আমরা সচেতন কম, তাহলে সেই সচেতনতাটা আমাদের আনতে হবে, রাইট? তাহলে এই যে আমাদের যে সিমটম গুলোর কথা বললাম, এইগুলো সবই হচ্ছে একটা সিমটম। কোনো একটা ভাইরাস আক্রান্ত হলে আমাদের সেই ভাইরাসের এগেনস্টে যখন আমাদের শরীর যখন লড়াই করে, তখন আমাদের বডি টেম্পারেচারটা, আমাদের ইমিউনিটি সিস্টেম আছে, সেই সিস্টেমের কিছু রিয়াকশন ঘটে। সেই রিয়াকশনের ফলে টেম্পারেচারটা আমাদের যে এই যে বললাম যে থার্মো, আমাদের যে রেগুলেশনটা হয় থ্যালামাসে, হাইপোথ্যালামাসে, সেটা যে থ্রেশহোল্ড লেভেলটা ইনক্রিজ হয়ে যায়, রাইট? তাহলে সেইখানে আমাদের এই যে বডি কন্ট্রোল, একটা বডি টেম্পারেচারের কন্ট্রোল, এই ব্যাপারটা আমাদের বেড়ে যায়, আমাদের থ্রেশহোল্ড লেভেলটা, সেটিং পয়েন্টটা বেড়ে যায়। সেটা একদিন দুদিনের মধ্যে অটোমেটিক্যালি অনেক ক্ষেত্রে কমে যায়, যেখানে কোনো মেডিকেশনই লাগে না। কিন্তু যখন কমছে না, তখন ডক্টরের সাথে পরামর্শ নিন। অন্য সিমটমস যে কথাগুলো বললাম, ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, গা হাত পা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, বা এটসেট্রা এটসেট্রা, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, রাইট? তো যাই হোক, আমাদের পলাশ ডবল ছবি দেখাচ্ছে, দুটো জায়গা থেকে জয়েন করেছে, হ্যাঁ, টেস্টিং করছে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝলেন যে বৈশাখী দাস যে কথাটা বলেছে, যে একদম সত্যি কথা, যে আমাদের খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট অপশন শুরু করতে হবে, এবং সেটা নিশ্চয়ই আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন আমাদের তাড়াতাড়ি করতে হবে, রাইট? তা আমাদের বুঝতে হবে, আমাদের স্মার্ট হতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আর এই অজানা জ্বর, এই আতঙ্কে যাবেন না। 5টা কোথায় মৃত্যু হলো তার জন্য আতঙ্কগ্রস্ত হবেন না। তাদের জন্য স্পেসিফিক কারণ থাকে, সেই কারণগুলোকে বোঝার চেষ্টা করুন। আমরা প্রত্যেকে আলাদা, প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয় তাদের ইমিউনিটি আলাদা, প্রত্যেকটা শিশুর প্রিভিয়াস কন্ডিশনস আলাদা, তাদের বেড়ে ওঠা আলাদা, তাই সেগুলো কখনো জেনারেলাইজড পপুলেশনের জন্য নয়। সেইগুলোকে বোঝার চেষ্টা করুন। কিন্তু একটা প্রিভেন্টিভ মেজার আপনার শিশুর জন্য আপনার কি করণীয়, সেটা আপনি বোঝার চেষ্টা করুন, এবং সেই অনুযায়ী স্মার্ট অ্যাক্ট করুন। এই রে, আচ্ছা, মিঠুন, মিঠুন আচার্য কি কোশ্চেন করেছে দেখুন। না না, আপনাদের কোশ্চেন গেলে আমাদের মন ভালো হয়ে যায়। এই যে আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত কোশ্চেন করছেন, সত্যি করে ভালো লাগে। মিঠুন আচার্য বলছেন আমরা গ্রামে কিছু হলে গুরুত্ব না দিয়ে কক ডক্টরের ওষুধ খাই। তো কক ডক্টর মানে জানিস? আরে হাতুড়ে, হাতুড়ে দেখ। ও, আচ্ছা, এই আচ্ছা, জিনিসটা কতটা ভুল, এই বলি, জিনিসটা কতটা ভুল। দেখুন, ঘটনা হচ্ছে যে কোয়াক ডাক্তার মানে যাদের কোনো পাস করা সার্টিফিকেট নেই, যারা মেডিকেল সায়েন্স পড়েনি, তারা কোথাও এর কাছে একটু শিখেছে, ওর কাছে একটু শিখেছে, মানে চোখে নাকে হাতে শিখেছে, এরকম করে ডাক্তারি করতে এসেছে, রাইট? তো ঘটনা হচ্ছে কোয়াক ডাক্তারদের কোয়ালিফিকেশন কি আছে? কেউ মাধ্যমিক পাস, এক্সকিউজ মি, এটাই রিয়ালিটি। কেউ এইচএস পাস, কেউ একটু ব্যাচেলার পাস করেছে। যাদের কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড নেই, যাদের কোনো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই, যারা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রিয়াকশন জানে না, সার্কিট জানে না, আমাদের সেন্সারি, আমাদের যে টোটাল যে এই যে আমাদের যে শরীর, তার বিভিন্ন যে ফাংশন, সেগুলো কি জানে না, দু একটা সিমটম ওয়াইজ কিছু মেডিসিন নাম জানে। কিছু মনে করবেন না, কোয়াক ডাক্তার নিয়ে আমি বলছি, কিন্তু এটাই রিয়ালিটি। কিন্তু আমাদের কোয়াক ডাক্তাররা গ্রামে গ্রামে প্রিডমিনেন্টলি আমাদের সার্ভিস দিচ্ছে, এই ধরনের সার্ভিস দিচ্ছে, সেটা গভর্নমেন্ট জানে, এবং সেটা গভর্নমেন্ট অ্যালাউ করছে, সেটা গভর্নমেন্টকে আপনাদের কোশ্চেন করতে হবে, যেটা কতটা লজিক্যাল। ঠিক আছে? তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থার রিভিউ কমিটি আছে, তার জন্য সার্ভিলেন্স আছে, এটা কতটা হেলথ হ্যাজার্ড, তার জন্য আমাদের যে কি পলিসি নেওয়া উচিত, সেটা কিন্তু গভর্নমেন্টকে করতে হবে। আমি আমার মতবাদ দিচ্ছি মাত্র। সত্যি কথা বলতে, যে এই যারা আমাদের ধরুন যে যেটাতে এক্সপার্ট নাই, সে যদি সেই কাজটা করে, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, মানুষের রিস্ক ফ্যাক্টর হওয়ার সম্ভাবনাটা বেশি। এদিক দিয়ে কি কোনো ডাউট আছে? ডাউট নেই। তাহলে আমরা পড়াশোনা করি কেন? তাহলে আমাদের পড়াশোনার বিভিন্ন স্ট্রিম করি কেন? নিশ্চয়ই। কেন করি? আপনি ইতিহাসে পাস করেছেন, করুন তো একটা একটা সার্কিট তৈরি করুন তো, একটা একটা সার্কিট তৈরি করুন, সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করুন, একটা মেশিন ডিজাইন করুন তো,
পারবেন? আপনি হুম। কে একজন মেশিনটা ডিজাইন করছে পারবেন? এডুকেশনস আসলে ম্যাটার। যেখানে, হ্যাঁ, আমি জাস্ট তারপরে উদাহরণ দিলাম, মানে চাহিদাটাও। একটা জাস্ট না না, উদাহরণ দিলাম। নিশ্চয়ই বিজ্ঞানী, এইবার তাহলে ঠিক আমাকে আছে, যদি বলেন, চাহিদাটা। যে আমাকে যদি হিস্ট্রির খুঁটিনাটি বলেন যে অমুক জায়গায় কি হয়েছিল, অমুক জায়গায় কি হয়েছিল, অমুক জায়গায় কি হয়েছিল, আপনি ঝট করে বলে দিতে পারবেন, আমি বলতে পারবো না। ঠিকই ঠিকই। কারণ আমার কোনো নলেজ সেই ডিটেলস নেই। একটা ওই মাধ্যমিকে একটু ইতিহাস পড়েছি, সেইটুকুনি আমার যা নলেজ। আর যদি না আমি অ্যাডিশনাল ইন্টারেস্টে পড়ি, তাহলে আমার কিন্তু নলেজটা আর বাড়লো না, রাইট? তেমনি আমরা যে এই যে এডুকেশন সিস্টেম, আমাদের এই যে নিট, এই যে এক্সাম হচ্ছে, এত কম্পিটিশন, এত নিট কি সবাই পাচ্ছে? যারা মেডিকেল পড়তে যাচ্ছে তারা কি পাচ্ছে? পারছে না। তাহলে একটা টপ লেয়ার অফ দ্য হুম। স্টুডেন্টস সোসাইটি, টপ লেয়ার, ওয়ান অফ দ্য টপ লেয়ার। এরকম নয় যে সব ছেলে মেয়েরাই নিট পরীক্ষা দেয়, প্রত্যেকের আলাদা আলাদা। এগুলো আবার প্রত্যেকের যে নিট নেওয়া মানে তারা টপ, এরকমও নয়। যারা চ্যাটার অ্যাকাউন্ট হচ্ছে, একটা নিট যে পাস করছে সে চ্যাটার অ্যাকাউন্ট পাস করতে পারবে? সে পারবেই না। প্রত্যেকের একটা, হুম। আমি বলতে চাইছি, ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে। তাহলে প্রত্যেকটা প্রফেশনের একটা টপ লেভেলকে আমি টপ বলছি। আমি কাউকে ছোট করছি না। যারা ডাক্তার তারাই টপ, এরকম নয় সোসাইটির। আমার কনসেপ্টটাই টোটালি আলাদা। যে ইঞ্জিনিয়ারিং পড়ছে সে তারাই টপ স্টুডেন্ট, এরকম নয়। যারা যে চ্যাটার অ্যাকাউন্টেন্ট করছে, কত শক্ত পরীক্ষা জানেন? তারাও একটা টপ লেভেল, একটা সাইড, কমার্স সেকশন, রাইট? তো এইগুলো একটা ব্যাপার। তো কালেকটিভ। তাহলে আমি যেটাই বলছি, আজকে যেহেতু কোয়াক ডাক্তারদের প্রসঙ্গে বলছি, তাহলে এডুকেশন ম্যাটার্স। তার একটা 5 বছরের একটা পড়াশোনা, হাতে নাতে পরীক্ষা নিরীক্ষা, একটা প্রত্যেকটা সার্কিট জানা, প্রত্যেকটা ডিজিজ ইন্ডিকেশন জানা, বা সেগুলোর রিয়াকশন জানা, সেগুলোর সাইড এফেক্ট জানা, সেগুলোর প্যাথোলজি জানা, সেগুলোকে কি করে অনুসন্ধান করতে হয় জানা, কোনটার কি পরিমাণ জানা, ডিজিজটাকে অনুসন্ধান করার ক্ষমতা জানা, এগুলো কিন্তু কে কে ডাক্তারি করছে তার দুটো ওষুধ দিয়ে সেগুলো কিন্তু জানা যায় না। কিন্তু ঘটনা হচ্ছে যে তো তার ফলে কি হচ্ছে, যে আমাদের হেলথ হ্যাজার্ড ঘটছে। এটাকে আমি হেলথ হ্যাজার্ড বলছি, রিস্ক। এটা আমাদের সরকারকে আগামী দিনে ভাবতে হবে। যদিও সরকার কোয়াক ডাক্তারদের অন্যভাবে কাজে লাগানোর পরিকল্পনা করেছে, এবং সেই পরিকল্পনাটাকে কিন্তু আমি সাপোর্ট করেছি। তাদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করো, কিন্তু প্রেসক্রিপশন করার অনুমতি দিও না। যে একটা ব্লাড কি টেস্ট, মানে করবে? এই যে ধরো একটা সেন্টারে গেলাম, আমার ব্লাড টেস্টিং করতে হবে, সেটা তো একটা ইনস্ট্রুমেন্ট করবে, সেটা শিখিয়ে দিলে একটা কোয়াক ডাক্তার করতে পারবে, আপনিও করতে পারবেন, আমি নিজে হুম। নিজে করি, ঠিক আছে? সেইগুলো করুন। একটা সাপোর্ট, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের তো হিউম্যান রিসোর্স কমে গেছে, সেইগুলোকে কিছু ছোট ছোট ট্রেনিং দিয়ে তৈরি করে নিন, যেগুলো অ্যাডিশনাল সাপোর্ট হবে, সেটা অ্যালাউড। কিন্তু আপনি যদি তাকে প্রেসক্রিপশন লিখতে দেন, আমি যাব না, হুম। আমি কিন্তু তাকে দেখাবো না। গ্রামের মানুষ কি করবে বিজ্ঞানী? তাহলে গ্রামের গ্রামে মানুষকে তো এমনিতে আমার কথা শুনতে ডাক্তারের তো হবে। খুব আকাল। আমার কথা শুনতে হবে। এটা ঠিক বলেছো, আমার কিন্তু কথা ওটা শুনতে করে হবে, কি বুঝতে করবে? হবে যে আমরা কি করছি। আমি কাউকে ছোট করছি না। কোয়াক ডাক্তার মানে তাকে যদি বলা হয় আমি কোয়াক ডাক্তার, আমার কাছে সেক্ষেত্রে আপত্তি আছে। আমার ক্ষেত্রে আপত্তি আছে। মানে আমি একজন সায়েন্টিস্ট, আমি জানি মেডিকেল সায়েন্সটা কি। আমরা গবেষণা করি, আমরা আমরা জানি গবেষণা একটা হাইপোথিসিস করে প্রতিদিন কত কঠোর পরিশ্রম করে, কখনো কোনো পরীক্ষা ফেল হয়, কখনো সেটাকে মডিফিকেশন করে আপগ্রেড ঠিক হয়। এগুলো জানি, কত পড়াশোনা করার দরকার, কত অথেন্টিসিটির দরকার, কতটা নলেজ ব্যাংকের দরকার, তবে একটা গবেষণার একটা নির্দিষ্ট দিকে পৌঁছানো যায়, সেগুলো আমি জানি। সেই রেসপেক্টে বলছি। তো এদেরকে, মানে কোয়াক ডাক্তারের যাদের কোনো এডুকেশন নেই স্পেসিফিক কোনো ফিল্ডে, তাদেরকে সেই জায়গায় অনুমতি দেওয়াটা আমাদের রিস্ক ফ্যাক্টরকে বাড়াচ্ছে। তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করে ছোট ছোট ক্ষেত্রে একটা কাজের জায়গা করে দেওয়া, সেটার মধ্যে আমি গভর্নমেন্টের যেটা সৃষ্টি করছে সেটাকে সাপোর্ট করেছি। তবে তারা যেন প্রেসক্রিপশন না করে। যদি প্রেসক্রিপশন করে, আমি অপোজ করছি। মানে অ্যাজ এ পার্সোনাল ওপিনিয়ন, আমি অপোজ করলি পৃথিবী অপোজ করবে না, বা সেটা পলিসি মেকাররাও শুনবে না। আমি মানে হনুমান নয়, মানে সে কি বলে, কি একটা আছে না, হনু নয়। হ্যাঁ। ঠিক আছে। না 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 না। আচ্ছা, হ্যাঁ, একটা দারুণ কোশ্চেন করেছি। কোশ্চেনটা তোমার জন্য কেমন তা জানি না, কিন্তু একটা একটা এই যে দেখো, রূপঙ্গাকারী একটা কোশ্চেন করেছে। মেনস্ট্রিম, এই যে মেনস্ট্রিম চিকিৎসা কি শুধু অ্যালোপ্যাথি, নাকি আপনি বিশেষজ্ঞ হিসেবে হোমিওপ্যাথিকেও স্বীকৃতি দেন? এই রে, এটা একটা কঠিন আপনার কি প্রশ্ন। মত? দেখুন, এটা একটা কঠিন প্রশ্ন এই কারণে, আমাদের হোমিওপ্যাথির ব্যাপারটা আমি একদমই জানি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। প্রথমত কথা হচ্ছে এই সাবজেক্ট আমি একদমই জানি না। দুই,
আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের দেশে হোমিওপ্যাথির জন্য কলেজ আছে, হোমিওপ্যাথি একটা এডুকেশন সিস্টেম আছে, ঠিক আছে? তাহলে একটা দেশে একটা সিস্টেম বহুদিন ধরে চলছে, সেটাকেও আপনি এক বাক্যে উড়িয়ে দিতে পারেন না, না ঠিক না আছে? না, ঠিক, তাহলে আমাদের খুব দেশের সুন্দর যেটা বলেছো। যেটা লেজিটিমেট আছে সেটাকে আমাদের কম বেশি গ্রহণ করতে হয়, এবার তার সাথে নিশ্চয়ই। বিশ্বাস যোগ হয়, বিলিভ যোগ হয়। তাহলে হোমিওপ্যাথির লিমিটেশন কোথায়, সেটা কিন্তু চর্চা হওয়া দরকার। মানে আমাদের হ্যাঁ, চর্চাটা নেই, সেই চর্চাটা হোমিওপ্যাথি ডাক্তারদের সাথে আলোচনা করলে সবচেয়ে বেটার হয়, অ্যালোপ্যাথি ডাক্তারদের সাথে বসিয়ে একটা ওপেন ডিবেট করলে বেটার হয়। তাহলে এই ব্যাপারগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়, যে এগুলো একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করা যায়, যারা হোমিওপ্যাথি ভার্সেস কি একটা সাবজেক্ট টপিক দিলাম, লেট আস সাপোজ যে অমুক টিউমার, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে অমুক টিউমার স্টাডি রিপোর্ট, মানে এরকম নয় যে আমি টিউমার ট্রিটমেন্ট করি কমে গেছে, ওসব কোনো বেস নেই। একটা স্টাডি রিপোর্ট প্রকাশ করো, যেটা যেটা ভেরিফাইড হবে, যেটা রিভিউ কমিটি বিচার করবে যে হ্যাঁ কাজ করছে, এই কম্বিনেশন কাজ করছে। এই ধরনের কম্বিনেশন এইগুলোকে আর আগামী দিনে আরো নিয়ে আসতে হবে হোমিওপ্যাথির ক্ষেত্রে। সেই নিশ্চয়ই। ধরনের সেই ধরনের ওষুধকেও অ্যাপ্রুভালের আওতায় নিয়ে আসতে হবে, যে হ্যাঁ ডিজিজ ইন্ডিকেশনে স্টাডি করা হয়েছে, ডিজিজ ইন্ডিকেশনে স্টাডি করে দেখা যাওয়ার পর তার ফল পরীক্ষানপ্ত হাতে পাওয়া গেছে, আমি করছি ফল পাচ্ছি, ওসব গল্প না দিয়ে যদি ঘটনা হচ্ছে হুম এরকম হুম, যদি প্রমাণিত করা যায়, তাহলে সেটা আস্তে আস্তে আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের ঠিকই আমরা বলেছো। ছোটখাটো জিনিসের উপর হোমিওপ্যাথি, একটু জ্বর এসছে, একটু গায়ে হাত পায়ে ব্যথা, একটু হ্যান ত্যান আমরা করি, আমাদের গ্রাম বাংলার মানুষরা বেশি করি, এটা একদম মানে স্বাভাবিক কথা। পাড়ায় পাড়ায় হোমিওপ্যাথি ডক্টর আছে, কাউকে ছোট কিন্তু করছি না। ক্যান্সারের যারা ট্রিটমেন্ট হয়েছে, অনেকে এটা করে সত্যি। সেখানে, অনেকে করছে, অনেকে হ্যাঁ। করছে। এবার আবার অন্য দিকের আবার রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলো অন্যজন বলছে, যেগুলো কমে না, যখন আমাদের কাছে আসে তখন আর আটকানো যায় না, থার্ড ফেজে ফোর্থ ফেজে চলে যায়। কিছুদিন আগে এক ডাক্তার এসেছিলেন আমাদের কাছে, ক্যান্সার নিয়ে, প্রিভেনশন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা হচ্ছিল, যে আমরা প্রথমেই আমাদের লোকালে গেলাম। দেখুন, আমরা হোমিওপ্যাথি ডক্টর, হি ইজ এ ডক্টর, যেহেতু আমাদের সিস্টেম লেজিটিমেট সিস্টেম, তাদের অসম্মান করছি না, কিন্তু আমাদের প্রত্যেকের বুঝতে হবে যে আমার লিমিটেশন কোথায়। আমার লিমিটেশন এখানে, আমি লিমিটেশনের বাইরে শুধু একজন পেশেন্ট আসছে বলে তাকে আমি আশ্বাস দিয়ে তাকে ধরে রাখছি, তার ডিজিজ ইন্ডিকেশনটা বেড়ে যাচ্ছে, রাইট? আজকে আমরা মডার্ন মডার্ন হসপিটালের উপর এত ডিপেন্ডেন্ট কেন? হোমিওপ্যাথি কোথায়? হসপিটালে কি আপনি ভর্তি হন? কোথাও আছে হোমিওপ্যাথি হসপিটাল যেখানে আপনার কিছু একটা হ্যাঁ ক্রনিক আছে, প্রবলেম হলো, হ্যাঁ আছে। যেখানে আপনি গেলেন আছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে? কেন নেই? আছে আমাদের এখনো হোমিওপ্যাথিকে যদি সেই জায়গায় লেজিটিমেট জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে আমাদের যে কথাটা বললাম, আগামী দিন এটা ভাবতে হবে যে ট্রিটমেন্ট অপশনে নিয়ে এসে ক্লিনিক্যাল ট্রায়াল করে ডিজিজ ইন্ডিকেশনে আপনি যেটা দিচ্ছেন ABCD ইনগ্রেডিয়েন্ট, যে ওষুধটা সেটা কাজ করছে, সেটা দেখিয়ে প্রমাণ করার পরে তবেই সেটা রেগুলেটরি এজেন্সি অ্যাপ্রুভাল করার পরেই সেটা আমরা বলবো যে এটা কাজ করছে, তখন মানুষের অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। হ্যাঁ। তার আগে আপনি হুম, বলছেন এটা হচ্ছে, দ্যাট ইজ নট এ ভ্যালিডেটেড ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথির যেহেতু লেজিটিমেট সব কিছু আছে, নিশ্চয়ই তারও একটা লিমিটেশন আছে। মডার্ন সায়েন্সেরও আমাদেরও একটা লিমিটেশন আছে। ক্যান্সারের যাদের মেটাস্ট্যাসিস হয়ে গেছে, তাদের কি জীবন একদম লং বাড়ানো যাচ্ছে? 1 বছর 2 বছর বাড়ানো যাচ্ছে, তার বেশি বাড়ানো যাচ্ছে না, রাইট? লিমিটেশন আছে, সব জায়গাতেই আছে। কিন্তু আজকে মডার্ন মানে প্যাথোলজি, মানে মডার্ন যে মেডিসিন, এই ব্যাপারটাই কিন্তু আজকে সারা বিশ্বে কিন্তু প্রচলিত। যেগুলো সাবসিডিয়ারি আদার, যেগুলো অনুষাঙ্গিক যেগুলো আছে, সেগুলো কিন্তু একটা সাপোর্টিভ, যেটা মানুষের বিশ্বাস, সাপোর্টিভ হিসাবে ছোট ছোট ক্ষেত্রে যেগুলো কাজ করছে, তবে তার লিমিটের মধ্যেই কাজ করা উচিত। যার যেখানে লিমিট সেখানে তাদেরকে বোঝা উচিত। তাহলে কিন্তু আমাদের ম্যাল প্র্যাকটিস হবে না, মানুষ ভুল পথে চালিত হবে না, মানুষের ডিজিজ ইন্ডিকেশন হুম, গুলো অজান্তে বেড়ে যাবে না। এটাই আমার ওপিনিয়ন, এটাই। কাউকে অশ্রদ্ধা করে বলছি না। আমরা দারুণ যারা, দারুণ। যেটা লেজিটিমেট আমাদের সিস্টেমে আছে সকলে গ্রহণযোগ্য, যেগুলো আমাদের লেজিটিমেট সিস্টেমে নেই তারা যারা ম্যাল প্র্যাকটিস না করেন সেদিকে আমাদের সজাগ থাকতেও হবে। দারুণ 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 কথা বলেছো। আজকে একটা উল্টো পাল্টা হয়ে গেল বিষয়টা, মানে এটা কেন? কোয়েশ্চেনের জন্য। আপনারা কোয়েশ্চেন করুন, সেটা তো খুবই ভালো, কিন্তু আজকে আমরা বিষয়ের থেকে অনেকটা দূরে চলে গেছি। না না, বেসিক্যালি হোমিওপ্যাথিতে না না, চলে আমাদের গেছি। না না, আমাদের না না হোমিওপ্যাথি নিয়ে না, ভালো ভালো ভালো। আসলে তো জানাই না,
না, আজকে ছিল যে জ্বর, এই যে জ্বর হচ্ছে, এখনকার জ্বরকে আমরা অবহেলা করা যাবে কিনা। এগো, আমার দ্বিতীয় প্রশ্নটা তো করতেই পারিনি, কি করা প্রয়োজন এই জ্বরের থেকে রেহাই পেতে এবং সচেতন থাকতে আমাদের কি কি করা প্রয়োজন, সেইটা যদি একটু বলো। আর আপনাদের বলছি, আপনারা কিন্তু নির্দ্বিধায় কোশ্চেন করুন, প্রশ্ন করুন, আমাদের খুব ভালো লাগছে আপনাদের সারাকে। বিজ্ঞানী শুনতে পাচ্ছ? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ঘটনা হচ্ছে বলছি কি করা প্রয়োজন, কি হ্যাঁ। করা প্রয়োজন, আমরা আজকে ওকে। কথা বলছিলাম, জানো, যারা যারা এখন দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন না আমাদের আলোচনাটা কি নিয়ে হচ্ছিল। আজকের বিষয় আমাদের এই যে আজকালকার জ্বর, একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বাচ্চাদের জ্বর হচ্ছে, বাচ্চারা নাকি অনেকেই নাকি নয়, বাচ্চারা অনেকেই মারা গেছে। এটা সত্যি ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু আমাদের কতটা সচেতন থাকতে হবে এবং এই জ্বরটা আসলে কি সেটা নিয়ে বিজ্ঞানী বলেছেন এবং এই জ্বর থেকে রেহাই পেতে আমাদের কি করা প্রয়োজন সেইটা এখন বিজ্ঞানী বলবেন। প্রথমত কথা বলি, জ্বর নিয়ে আমরা অনেক সায়েন্টিফিক ডিসকাশন করলাম খুব বেসিক ভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং তার বিভিন্ন ধরনের কথা, যে কথাগুলো আপনার জেনে রাখা ভালো যাতে আপনারা আতঙ্কিত না হন, সেগুলো বললাম। যারা দেখেননি অবশ্যই আমার প্রোগ্রামটা দেখবেন, আমাদের এই প্রোগ্রামটা দেখবেন। তো ঘটনা হচ্ছে যে জ্বর, আপনারা তো মেজার করতে পারেন, আমাদের প্রত্যেকেরই থার্মোমিটার বাড়িতে থাকে। তো যাদের বাচ্চা শিশু রয়েছে, তাদের অ্যাটলিস্ট আপনারা প্রত্যেকে আপনাদের ঘরে একটা থার্মোমিটার অবশ্যই রাখার চেষ্টা করবেন, যেটা আপনাদেরকে জ্বর মেজারমেন্ট করতে সুবিধা দেবে। এগুলো খুব বেসিক টেকনিক, যেটা খুব ইজিলি করা যায়, সাধারণ সব বাবা মায়েরাই পারে। তো সেটা আপনারা রিপোর্ট করলেন, যদি দেখেন জ্বর এসছেন, আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করলেন। এখন ডাক্তাররা রিয়েলি চেম্বারে গিয়ে যে সবসময় পেতে হবে, 3 দিন পর চেম্বারে আসবে এই কনসেপ্ট নেই। আপনারা টেলি হেলথের সাহায্য নিন, ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং মেডিকেশনটা ডাক্তারের থ্রু দিয়ে নেন। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এবার তারাই বলে দেবে যে ঠিক আছে, 2 দিন জ্বর থামলো না, হয়তো টেস্ট করতে দেবেন। সেই ধরনের টেস্ট করুন এবং যদি দেখেন, আমি যে কথাটা বারবার বলছি যে আপনার স্মার্টনেস, ডাক্তার তো আপনি একবার কনসাল্ট করছেন 24 ঘন্টায় 1 দিন বা 2 দিন অন্তর একবার কনসাল্ট করলেন। আপনি কি বুঝলেন যে আমার যে সিম্পটম আসছে, মেডিকেশন দিয়েছে, সেটা কাজ হলো বা ভালো আছে বাচ্চা, বা না আমার ডিটোরিয়েট করছে, যে না এটা কমছে না, রাইট? ডিটোরিয়েট করছে। কখনো ফেলে রাখবেন না, নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন। অ্যাটলিস্ট ইউ উইল গেট এ বেসিক ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা মানে আপনার বাচ্চার জীবনকে ফিরিয়ে দেবে। অনেক সময় রিস্ক ফ্যাক্টর অনেক বেড়ে যায়, সেই ভুলটা করবেন না, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক সেন্স, যে সেন্সগুলো আমাদের প্রত্যেকের থাকা উচিত। সময়, আর্লি আর্লি ইন্টারভেনশন, আর্লি আইডেন্টিফিকেশন। যে কোনো রোগের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত আমরা যেভাবে সাফার করছি আজকের দিনে, সেইগুলো কোভিডের জন্যও প্রযোজ্য, অন্য যে কোনো ডিজিজ ইন্ডিকেশনের জন্যই প্রযোজ্য। আর্লি করার চেষ্টা করবেন। আজকে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসছে, তাই আর্লি করুন। আপনারা দেখবেন যে এই ধরনের সমস্যাকে আমরা সমাধান করতে পারছি, আমরা জয় করতে পারছি। ট্রিটমেন্ট অপশন যাদের 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 জ্বরের সাথে আরো আদার জিনিস, বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, পরিমাণ মতো জল খাওয়ানোর ব্যবস্থা করুন। যদি ডায়রিয়া মানে জলটা যেন থাকে, ইলেকট্রোলাইট, মানে যদি ডায়রিয়া হয়, এগুলো 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 দেওয়ার চেষ্টা করুন। ওগুলো খুব সিম্পল ইস্যু, রাইট? তো এইগুলো কিন্তু আমরা সকলেই দিই। পরিমাণ মতো জলটা খুব দরকার, রেস্ট যাতে নিতে পারছি কিনা সেটা দেখার দরকার, পর্যাপ্ত রেস্ট নিতে পারছি কিনা। আর অনেক সময় খুব জ্বর বেড়ে গেলে আমরা সাধারণত রুটিন যে প্র্যাকটিস আছে, জলের পটি দিই, সেটাও খুব এফেক্টিভ। জলের টেম্পারেচারটা, আমাদের বডি টেম্পারেচারটাকে রেগুলেশনের দরকার। মানে কি হয়, আমাদের টেম্পারেচার অনেক বেড়ে গেছে, সেই টেম্পারেচারটা অনেক সময় জলের পটি দিলে অনেকটা কমে। তার সত্ত্বেও যখন দেখবেন যে আপনাদের কিছু করে উঠতে পারছেন না, সঙ্গে সঙ্গে কিন্তু নিকটবর্তী হসপিটালে ছুটুন। এটা কিন্তু আপনার সবচেয়ে বেশি স্মার্টনেস। কিছু বেসিক জিনিস অবজারভেশন যেটা দরকার, এবং বেসিক কিছু করণীয় জিনিস, মেডিকেশনটা কিন্তু ডক্টরের প্রেসক্রিপশনের থ্রু দিয়ে করবেন। কোনো এটা ওটা, কারণ ডোজিংটা ফ্যাক্টর। একটা বাচ্চা শিশুর ক্ষেত্রে ডোজিং ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ফ্যাক্টর।
ডোজিং কোনটা নিচ্ছি, একটা পেন মেডিকেশনই হোক বা একটা এই ধরনের ফিভার রিডিউসিং পেন মেডিকেশন যেগুলো সাধারণত দেওয়া হয়, আমি কোনো মেডিসিনের নাম বলছি না, আমি অনেক মেডিসিনের নাম জানি তাও আমি বলছি না, কারণ আই এম নট এ ফিজিশিয়ান ডক্টর, আপনারা অন্যভাবে হয়তো নেবেন, কিছু মনে করবেন না। যাই আছেন না কেন, যেগুলো আছে সেগুলো আমরা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, মানে বেসিক্যালি যাতে তাদের আমি ডোজিংটা আমরা ঠিক করতে পারি। কেন আমি ডাক্তারের কোনো পরামর্শ নিতে বলছি না, আপনি যাবেন এখানে বলবেন ওই ডোজিং, কানে শুনিলেন একরকম, করলেন এক ডোজিং, সেটার হিতে বিপরীত অবস্থা হয়ে গেল। ঠিক আছে, সেই জন্য এইগুলো সমস্ত খুব প্রপার জায়গা থেকে, ভ্যালিডেটেড জায়গা থেকে ফিজিশিয়ানের থ্রু দিয়ে নেবেন। ঠিক আছে, তো সেইটাই হচ্ছে আমাদের স্মার্টনেস, এটাই কিন্তু আপনাকে আপনার এই প্রতিকূলতার, মানে আমাদের যে জ্বর নিয়ে যে অজানা জ্বরের আতঙ্ক, সেই আতঙ্ক থেকে আপনারা উদ্ধার পাবেন। আরেকটা কোশ্চেন এসছে ডাক্তার, ডাক্তারবাবু না, লাম্বার স্পাইনে গড়গড় গালজিং হয়েছে, বড়মার গালজিং ওরে বাবারে, তুমি বুঝতে পেরেছো? আমি তো এইসব বুঝি না। যাই হোক, বিজ্ঞানী বুঝবেন। নিউরোলজিস্ট নাকি নিউরোল্যান্ডের ডাক্তারবাবু, কাকে দেখাবো? নিউরোলজিস্ট ডাক্তারবাবু দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, রূপম, স্পাইনাল লাম্বার তো অনেকগুলো পার্ট আছে, সার্ভিক্যাল আছে, লাম্বার আছে, আরো অনেক পার্ট আছে, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। কখনো কখনো দেখবেন যে সেখানে যে নার্ভ গুলো রয়েছে সেই নার্ভ গুলো কম্প্রেস হয়ে যায়, তখন আমাদের ক্রনিক পেন হয়, আমাদের বিভিন্ন ধরনের ইন্ডিকেশন হয়, মানে অনেক ধরনের প্রবলেম হয়। লাম্বার অনেক ধরনের প্রবলেম হয়, সেখান থেকে অনেকটা লাম্বারের প্যারালাইসিস কানেক্টেড হয় অনেক সময়, যদি কোনো রকম হিট পায় বা স্ক্র্যাচ হয়ে যায় বা প্রেস হয়, অনেক ধরনের ভেতরের যে স্ট্রাকচার গুলো রয়েছে। তো সেইগুলো তো আপনি নিশ্চয়ই যখন ডিজিজ ইন্ডিকেশন ডাক্তারের কাছ থেকে পেয়েছেন, তো সেখানে আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন ফলো আপ করুন। যদি আপনি দেখেন আপনার সিচুয়েশন ইমপ্রুভ না হচ্ছে, তাহলে সেখানে কিন্তু আরো আপনি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আরো অন্য ডাক্তার দেখাবেন। সেখানে আমরা অনেক সময় নিউরোলজিস্ট বা যারা স্পাইন ডাক্তার, বেসিক্যালি যারা স্পাইন স্পেশালিস্ট, স্পাইন পেন, আপনার যদি পেন থাকে তাহলে স্পাইন পেন স্পেশালিস্ট দেখাবেন, রাইট? তো এরকম ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের, আপনাকে কিন্তু এগুলো বিভিন্ন ডাক্তারের কাছে কনসাল্টিং নিতে হবে। এই লাম্বার বা স্পাইনাল কর্ড এগুলো এমন একটা জটিল বিষয় যেগুলো মাল্টিপল ওপিনিয়ন আপনাকে সঠিক রাস্তা দেখাবে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, যে আপনি বলবেন যে মাল্টিপল ডাক্তার দেখাতে বলছেন, খরচ বাড়বে, কিন্তু এটা এমন একটা জটিল বিষয়, এটাকে যদি আমরা প্রপারলি কেয়ার না নিই এবং এটা যদি মাল্টিপল ওপিনিয়ন না নিই, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কারণ আমাদের প্রত্যেকে হচ্ছে কি, আমরা এক একটা ডিরেকশনে ভাবি, আমাদের আইডেন্টিফিকেশন করা এবং বিভিন্ন ডাক্তার সেটাকে ধরুন দেখা যাচ্ছে তিনজনকে দেখালেন, তিনজন একই ডিজিজ ইন্ডিকেশন বললেন, তার মানে ইউ আর ইন গুড শেপ। ইজ এ ওপিনিয়ন ম্যাটার্স, রাইট? প্রত্যেকের ওপিনিয়ন আলাদা। তো অনেক সময় কি হয়, এই যে ডিজিজ ইন্ডিকেশন গুলো যেগুলো জটিল ডিজিজ ইন্ডিকেশন, সেগুলোকে আমি সবসময় বলবো মাল্টিপল ওপিনিয়ন নেওয়ার জন্য। ঠিক আছে, যেগুলো জটিল ছোটখাটো বিষয় সেগুলোকে আমি কখনোই বলবো না, কিন্তু যেগুলো জটিল, যেহেতু লাম্বারের মতো মানে স্পাইনাল কর্ড রিলেটেড, আমি বলবো যেগুলো মাল্টিপল ওপিনিয়ন নিন এবং সেখান থেকে দেখবেন একটা রাস্তা বেরিয়ে আসছে এবং আপনি বেটার ট্রিটমেন্ট অপশনটা আপনার চোখের সামনে খুলে যাবে। দ্যাটস দ্য স্মার্টনেস। আপনি আমার মতে আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো আমরা আজকে অনেকক্ষণ হচ্ছে, কিন্তু একটা কোশ্চেন না করলে নয় বিজ্ঞানী, যেটা হচ্ছে মানে এই যে জ্বর নিয়ে, যে আজকালকার জ্বর নিয়ে আমরা তো প্রচন্ড ভয়ে আছি, কিন্তু যে ঘটনা, যে কাণ্ডটা আমাদের প্রকাণ্ড ভাবে এফেক্ট করেছে, নাড়া দিয়েছে, সেটা হচ্ছে জলপাইগুড়িতে এত শিশুর জ্বর এবং কিছু শিশুর মৃত্যু, যেটা নিয়ে আমরা প্রচন্ড ভয় পেয়েছি, প্রচন্ড এই বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসেছি আর কি, তাই না? তো এই জ্বরটা মানে কি জ্বর, মানে এটা কেন, এবং এই বিষয়টা যদি তুমি একটু তোমাকে তো একটু আগে তো বললাম, এই পয়েন্টটা তো বললাম, এই যে জলপাইগুড়িতে সেটা দেখবেন এখন যেটা বেরোচ্ছে, মানে এই যে শিশুরা জ্বরে আক্রান্ত হয়েছে বা তো স্টাডি হচ্ছে যে কি জ্বর,
এই যে প্রত্যেকটা জ্বর কি একটা টেস্ট করতে দেওয়া হয়, সেটা একটা আরএসভি ভাইরাসের কথা যে বললাম, যে রেসপিরেটরি সিনসিসাল একটা ভাইরাস, সেই ভাইরাসটা অ্যাটাক করছে, তার ফলে আমাদের একটা জ্বর আসছে। তো এটা খুবই মাইনর, এটার বিশাল কোনো সাইড নেই, খুব হয়তো একদিন দুদিনই হয়তো জ্বরটা কমে যায়। যে কখনো কখনো এবার শরীরের বিভিন্ন বাচ্চাদের যে ফিজিওলজিক্যাল কন্ডিশন বলুন, ইমিউনিটি কন্ডিশন বলুন, সেগুলো কখনো কখনো একটু মডারেট বা সিভিয়ার কিছু সিমটম নিয়ে আসছে, এবং সেই সিমটম গুলো আপনাদেরকে বললাম যে সিমটম গুলো যে কোনো ক্ষেত্রে আসতে পারে। সেগুলো যখন অ্যাডিশনালি আসবে, সেগুলো অবশ্যই আপনারা হসপিটাল সেটিংসে যাবেন বা ডাক্তার দেখাবেন। আর এমনি যে কোনো ধরনের, যেহেতু জলপাইগুড়িতে একটা এই যে অজানা আতঙ্ক এসে গেছে, আমরা যে কোনো ধরনের জ্বরই যদি এখন আপনাদের শিশুদের ক্ষেত্রে দেখেন, সবসময় ফিজিশিয়ানের সাথে প্রথম কনসাল্ট করুন, সেটাই আমার সবচেয়ে গাইডেন্স। এবং এটা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, এটা একটা সিম্পল আরএসবি ভাইরাস। এই আরএসবি ভাইরাস বহুদিন ধরে আছে, সবসময় আছে এবং সবসময় দেখা যায়, এবং এই ধরনের জ্বর আমাদের সবসময় দেখা যায়। এটা কোনো অজানা জ্বর নয়। এটা এক জায়গায় দেখবেন অনেক শিশু একসঙ্গে জ্বর আসছে, সেটা রিপোর্টেড হয়ে গেছে মিডিয়াতে, সেটাই প্রকাশ হচ্ছে এইভাবে জ্বর। হ্যাঁ, কিন্তু এই জ্বর কিন্তু আমাদের, আপনারা যদি দেখেন সমস্ত জেলায় সমস্ত ছেলে মেয়েদের বা ঘরে ঘরে কিন্তু এই ধরনের জ্বর, ঠান্ডা, এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, কোল্ড ভাইরাসের জ্বর, এই জ্বর সেই জ্বর, বিভিন্ন ধরনের জ্বর কিন্তু আমাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু লেগেই থাকে। এবং সবচেয়ে আদর্শ জিনিস হচ্ছে আতঙ্কিত না হয়ে কি করণীয় উচিত সেটা জানা এবং সেই অনুযায়ী স্টেপিং করা। দারুণ দারুণ দারুণ। এই যে আমি দেখছি কিন্তু, হ্যাঁ, না না, আমাদের এই অনুষ্ঠানটাই বিজ্ঞানী কিন্তু মানে আমরা দেখো, এই যে এই সব জিনিস নিয়ে আমরা কিরকম ভয় পাচ্ছিলাম, কিন্তু তুমি তো ভয় দেখাচ্ছ না। তুমি তো বলছো নিশ্চিন্তে থাকুন এবং যেটুকু করার সেইটুকু করুন, সচেতনতাটা বজায় রাখুন। এটা দারুণ লাগছে, অনেকটা মানে বুকের হাড়টা হালকা হয়ে যায়। না না, সত্যি। আসলে ভয় পেলে, মানুষ যদি ভয় পায় তাহলে কিন্তু অনেক ভুল কাজ করে, মানে যে জানা কাজগুলোতেও ভুল করে। তার চেয়ে বেশিরভাগ, এক্স্যাক্টলি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বুঝতে পারছে না, দেরিতে নিয়ে যাচ্ছে, সেখানে একটা হিতে বিপরীত ঘটনা ঘটছে। সেটাই আগে সেটাই। বুঝুন যে আমার শিশু ডিটোরিয়েট করছে, আমার কোন সিমটম গুলো আসছে, সঙ্গে সঙ্গে কনসাল্ট করুন। জ্বর এলো, কনসাল্ট করা শুরু করুন। তাহলে এগুলো অতটা রিস্ক ফ্যাক্টর থাকবে না, এগুলো এভরিথিং সিমটম ওয়াইজ কন্ট্রোল করা যায়। এবার হ্যাঁ, রেয়ার রেয়ার যে যে কথাগুলো বলেছিলাম, যে কিছু কিছু শিশুর কিছু কনজেনিটাল প্রবলেম থাকে, হার্টের প্রবলেম থাকে, এটা প্রবলেম থাকে, ওটার প্রবলেম থাকে, যেগুলো জন্মের সঙ্গে সঙ্গে থাকে, বা অনেক সময় বিভিন্ন রকম আদার এই যে বিভিন্ন ধরনের ডিজিজ ইন্ডিকেশন থাকে, যেগুলো অনেক সময় এফেক্ট করে, যেগুলো আমরা অনেক শিশুর মধ্যে রয়ে যায় আর কি, কন্টিনিউয়েশন হয়, লং টার্ম থাকে। তো সেইগুলো যাদের থাকে তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, তাদের ক্ষেত্রে বাবা মায়েরা আরো বেশি সচেতন হবেন, তাদের বেশি বাবা মায়েরা আরো বেশি সজাগ থাকবেন। এইগুলোই আমাদের দরকার, এগুলো নিয়ে আতঙ্ক করার কোনো দরকার নেই। সঠিক সঠিক জিনিসটা বুঝুন, সঠিক জিনিসটা করুন, এবং সঠিক পরিষেবা নিন। ঠিক আছে? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, দারুণ দারুণ। আরেকটা ভালো নিউজ বিজ্ঞ দাদু তোমাকে দিই। একটা ভালো ডেভেলপমেন্ট আরে হয়েছে কি আমাদের। কি? আহ, একটা ভালো থ্যাংক ইউ ডেভেলপমেন্ট রূপম, হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক কি ইউ কি রূপা। কি? আমাদের হ্যাঁ যে হ্যাঁ, কি নিউক্লিয়ার আমি নিউক্লিয়ার জানার। হেলথের তো আমাদের যে অ্যাপটা এতদিন ধরে আমরা বলছিলাম আসছে, যে হ্যাঁ, প্যান ইন্ডিয়া ডিজিটাল হেলথ হাব, ডক্টরস প্ল্যাটফর্ম, তো প্যান আমরা ইন্ডিয়া ট্রায়াল মানে ভার্সনে, ইন্ডিয়ার, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে ডাক্তাররা জয়েন করবেন? এক্স্যাক্টলি যে কোনো জায়গা থেকে ওরে যে কোনো বাবা! ডাক্তারকে বিভিন্ন জায়গা স্পেসিফিক দেখানো যাবে, কিন্তু সেটা আমরা এটা পুরো রেডি করে ফেলেছি। আগামী মাসে আমাদের ট্রায়াল ভার্সন, হয়তো অক্টোবরের শেষের দিকে আমরা ট্রায়াল ভার্সনটা নিয়ে আসছি। তারপর আমরা 1 মাস 2 মাস একটু ট্রায়াল করব কিছু ডাক্তারকে দিয়ে, তারপর আমরা জানুয়ারি থেকে এটাকে পুরো সারা ইন্ডিয়া ব্যাপী আমরা প্রচার করব, এবং সেখানে বিভিন্ন হসপিটাল, ডাক্তার, স্পেশালিস্ট ডক্টর, তাদেরকে আমাদের প্ল্যাটফর্মটা জয়েন করার জন্য আমরা মার্কেটিং শুরু করব। এক। দু নম্বর হচ্ছে যে সাবাস! দু নম্বর হচ্ছে দারুণ যে দারুণ। আমি যেহেতু আমেরিকায় থাকি, গ্রামের ছেলে, বড় হয়েছি গ্রামে, একটা ভূমি পুজো বলতে আমি একটা নিজস্ব একটা ক্লিনিক সেট আপ করছি গ্রামের, একটা সুস্থ স্বাভাবিক একটা অথেন্টিক পরিষেবা গড়ে তোলার জন্য। এবং সেখানে একটা ক্লিনিক সেট আপ শুরু করছি, এবং যেখানে অথেন্টিক সার্ভিস পরিষেবা, এবং আগামী দিনে ছোট প্যাথোলজি ল্যাবও থাকবে এখানে। বহু একটা ভ্যালু বেস একটা এস্টাবলিশমেন্ট করার ছোট্ট প্রচেষ্টা ওখানে রয়েছে, যেটা কাজকর্ম শুরু হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে, কনস্ট্রাকশন চলছে। সেটা একটা দ্বিতীয় আপডেট। তৃতীয় আপডেট দারুণ হচ্ছে দারুণ। তৃতীয় আপডেট হচ্ছে কলকাতার জন্য আমরা বাগুইহাটিতে আগামী বছর আমাদের একটা অফিস করছি। আমরা প্রায় 300 350 স্কোয়ার ফুট একটা অফিস করছি, যেখানে আমরা
হোম কেয়ার বেসিক্যালি জেরিয়াটিক সার্ভিস এবং প্যালিয়েটিভ কেয়ার, এই হসপিটাল টু হোম যে সার্ভিস, সেই সার্ভিসগুলো আমরা কিন্তু কলকাতা এবং নিকটবর্তী কলকাতা এই জায়গা জুড়ে কিন্তু আমরা আপনাদেরকে দেব। এটুকুনি বলতে পারি যে আমাদের মাধ্যমে সুস্থ, স্বাভাবিক এবং অথেন্টিক পরিষেবা পাবেন, এবং যেখানে আমরা মানে অনেক বড় বড় কোম্পানির ইকুইভ্যালেন্ট পরিষেবা দেব, এবং আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পরিষেবা নেবেন। আমাদের যে ভ্যালু, যে এথিক্স যেটা রয়েছে, যেটা আমাদের ভিত্তি, সেই ভিত্তির উপর বেশ করেই কিন্তু আমাদের এই পরিষেবা গড়ে তুলবে, তাই সেটা অনেকের থেকে হয়তো আলাদা হতে পারে। গ্রাম শহরে আমাদের পরিষেবা পৌঁছাবে, আর একের মাধ্যমে পুরো দেশ জুড়ে ক্যান ইন্ডিয়ায় আমাদের পরিষেবা পৌঁছাবে। ইউক্রেন হেলথের জন্য দারুণ 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 শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন তোমাকে। তো আজকে আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। এত গুরুত্বপূর্ণ আলোচনা আর কত সুন্দর সুন্দর প্রশ্ন পেয়েছি রূপম। শুধু তোমরা নয়, আমরাও সমৃদ্ধ হচ্ছি তোমাদেরকে, আর তোমাদের সাথে নিয়েই চলতে হবে আমাদের আগামী, সেই স্বপ্নই আমরা দেখি। তো আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের রবিবার সন্ধ্যে 7টায়। থাকেন বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ এবং আমি বিজ্ঞ দাদু। আরেকজন নমস্কার বিজ্ঞ দাদু। এই ওর কথা বিজ্ঞ দাদুকে সবাই নমস্কার করো। নমস্কার বিজ্ঞ দাদু। আমি করবো কি করে? আমার আমার কেন হাত কোথায় তোর? আমার ওর হাতটাই তো খুঁজে পাই না, কে জানে কোথায় যে থাকে ওর হাত। যাকে নমস্কার, শুভরাত্রি। নমস্কার নমস্কার নমস্কার।